আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জেলায় সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে শিক্ষার্থী পথচারী সহ ৩ জন নিহত হন। ত্রিমুখী সংঘর্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলায় সহিংসতায় আহত হন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের প্রতিবেদন। আন্দোলন ঘিরে মুখোমুখি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন জেলা। এতে হতাহতের ঘটনা ঘটে। চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে ৩ জন নিহত হন। বিকালে নগরীর মুরাদপুরে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে একজন ছাত্র, একজন পথচারী ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। রংপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন, আহত হন শতাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে 3:30টার দিকে 15টি মোটরসাইকেলে আগুন দেয় আন্দোলনকারীদের একাংশ। বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি কলেজ ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেয়। এই সময় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। এছাড়া বগুড়া, বরিশাল, সিলেট সহ বিভিন্ন জেলার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। বিভিন্ন জেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাজশাহী, চট্টগ্রাম, বগুড়ায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আমাদের জানাবেন নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা এবং শহরের সার্বিক অবস্থা এখন কি? আসলে চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগ এবং কোটা আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে 3 জন নিহত হয়েছে পর্যন্ত আমরা জানতে পেরেছি। তার মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম, আরেকজন পথচারী এবং আরেকজন হচ্ছে যে ফিরোজ। সেও কিন্তু ছাত্র, তবে সে কোন কলেজের ছাত্র এটা কিন্তু এখনো জানা যায়নি, তবে সেটা কিন্তু ছাত্র। তবে এই ঘটনায় কিন্তু 30 জনের উপরে কিন্তু আহত হয়েছে। এই আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। একের পর এক কিন্তু আহতরা কিন্তু আসছেন, এখনও কিন্তু আহতরা আসছেন এবং সেই ঘটনা বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগের সাথে কিন্তু আন্দোলনকারীদের সাথে যখন দফায় দফায় সংঘর্ষ হয় তখন কিন্তু মুরাদপুর রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেইখানে কিন্তু আসলে এক রাস্তার দুই পক্ষে 2 জন অবস্থান নিয়েছিলেন, আরেক পক্ষে পুলিশ ছিল। তবে এখনও পর্যন্ত আহতরা আসছেন। বোঝা যাচ্ছে আসলে 4টা থেকে এখনও পর্যন্ত আসলে দফায় দফায় যেই সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষে আহত হয়েছেন 30 জনের উপরে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হচ্ছে এবং তারা অনেকে কিন্তু খুব গুরুতর আহত হয়েছেন। এই আহতদের মধ্যে আসলে কতজন কোটা আন্দোলনকারী ছাত্র আছে এবং কতজন যুবলীগ, ছাত্রলীগ আছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। এটা হয়তো আর পরে জানা যাবে। তবে এর আগে সকাল 10টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এবং সেই অবরোধে রেলপথ অবরোধ করে। একই সাথে সেখানে 4 ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহায়তায় আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হয় পুলিশের মাধ্যমে। এরপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে যান চলাচল স্বাভাবিক হয় এবং রেলপথ স্বাভাবিক হয়। তবে এর আগে বেশ কিছু রেল কিন্তু আটকা পড়েছিল। এরপর ওইখানকে যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তীতে নগরীর 2 নম্বর গেট 16 শহর স্টেশনে আসার সময় ছাত্রলীগ, যুবলীগের সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ এক পর্যায়ে মুরাদপুরে চলে যায়। মুরাদপুরে কিন্তু 2 পক্ষে 2 জন অবস্থান নেওয়ার পরেই কিন্তু আসলে তুমুল সংঘর্ষ হয়। এই তুমুল সংঘর্ষের মধ্যে 3 জন মারা যায়। এর ভিতরে একজন পথচারী, 2 জন ছাত্র। তবে তারা কিভাবে নিহত হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারেনি।
তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিন্তু আসলে যদি বলি স্বাভাবিক আছে, একেবারে স্বাভাবিক আছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলে জানা গেছে। তবে আহতরা এখনও আসছেন, তবে কতক্ষণ পর্যন্ত আহতরা আসবেন সেটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকজন আহতদেরকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। তবে কতক্ষণ পর্যন্ত আহতরা আসবে এটা বোঝা যাচ্ছে না। তবে দফায় দফায় সংঘর্ষে এই 3 জন নিহত হয়েছে, এটাই ছিল আমার কাছে। এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে উত্তাল রাজধানী। নগরের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এসব ঘটনায় একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন এখন রূপ নিয়েছে রণক্ষেত্রে। সায়েন্স ল্যাব, মহাখালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ হয়েছে। এতে একজনের মৃত্যু হয়। এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদের অবস্থাও গুরুতর। মহাখালী রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র তৈরি হয় ওই এলাকায়। আগুন দেয়া হয় পুলিশ বক্সে। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নর্থ সাউথ, ইউল্যাব ও স্টেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। আমরা কোটা বাতিল চাচ্ছি না, কোটা সংস্কার চাচ্ছি। বাধার সম্মুখীন হলে তখনও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আলটিমেটলি এটা সবার আন্দোলন, শুধু শিক্ষার্থীদের না। কালকে রাতে জাহাঙ্গীরনগরে যা হয়েছে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যা হচ্ছে, অবশ্যই সেটার বিচার চাই। পাবলিকও পড়তে পারছি না, সামনে দেখা যাবে আমরা বিসিএস এর প্রিপারেশন নিয়েও আমরা টিকছি না, সরকারি কোনো জায়গায় চান্স পাচ্ছি না। যাত্রাবাড়ির শনির আখড়ায় ঢাকা চিটাগাং মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ। দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। 8 দিন তো আন্দোলন হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতিতে নিয়ে, নিজস্ব গতিবেগ নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড পরিচালনা করেছে। রাজধানীর বেশিরভাগ রাস্তা অবরোধ করে রাখায় দিনভর তীব্র যানজটের দুর্ভোগ পোহায় নগরবাসী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে সহকর্মী AR বাদল এবং সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছেন তারা আমাদের সঙ্গে। প্রথমে চলে যাব বাদলের কাছে। বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন, এছাড়া পুলিশের উপস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। স্ট্যান্ড বাই। দর্শক, আমরা চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক সায়েন্স ল্যাব মোড়ে আছেন। রফিক, সেখানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। ফারিয়া, আসলে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে গেল 4 ঘন্টায় দফায় দফায় সংঘর্ষে এক কথায় এই অত্র এলাকাটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখনও সংঘর্ষ চলছে। ছাত্রলীগ এবং কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এক পক্ষ আরেক পক্ষকে দিক করে ইট পাটকেল ছুড়ছে এবং তারা ধাওয়া দিচ্ছে, আবার ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিচ্ছে। এভাবেই কিন্তু চলছে। পুরো এলাকায় আসলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশেপাশের দোকানপাট কিন্তু সব কিছু বন্ধ। আমি আপনাকে একটু দেখাতে চাই
এখনও কিন্তু পুরো সড়ক জুড়ে আসলে ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এই এলাকায় দেখিনি এবং কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে আমরা এখানে বিজিবির দুটি গাড়ি দেখেছিলাম, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বা যারা আন্দোলন করছেন কোটার পক্ষে, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের ধাওয়ায় আসলে কিন্তু তারা পিছু হটে যায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলন করছেন, কিছুক্ষণ পর পর মিছিল করছেন, সকলের হাতেই কিন্তু আসলে আমরা লাঠিসোঁটা দেখেছি এবং তারা কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ওদিক থেকে আবার ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে পিছনে হাঁটছেন। সব মিলিয়ে কিন্তু এই এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একেবারে ধানমন্ডি 27 থেকে শুরু করে ওদিকে আজিমপুর ইডেন কলেজ পার হয়ে এই এলাকা দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। শুধুমাত্র কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সগুলোকে তারা ছেড়ে দিচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকজনকে আহত হতে, এই ইটের আঘাতে বা লাঠির আঘাতে যারা আহত হয়েছে তাদেরকে রিকশায় করে বা হাতে করে ধরে আশেপাশের যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোতে তাদেরকে ভর্তি করা হয়েছে। তবে কতজন আসলে আহত হয়েছে এখন পর্যন্ত বা হতাহত হয়েছে কিনা তার সঠিক কিন্তু সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। তবে এখন যে অবস্থা চলছে, আমরা যতদূর দেখছি, আমাদের চোখ যতদূর যাচ্ছে ততদূর কিন্তু এখন পর্যন্ত ছাত্রদের অবস্থান রয়েছে। তবে তার সামনে আসলে কি হচ্ছে তা কিন্তু এখান থেকে আসলে বোঝার উপায় নেই। তবে আমরা যেটি দেখেছি যে পিছনে কিছু গাড়ি দেখা যাচ্ছে, হয়তো সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। এখন পর্যন্ত এখানে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম কোনো উপস্থিতি এখানে নেই। তবে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে, তারা যেটি বলেছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে এই সংঘর্ষের মধ্য দিয়ে এই আন্দোলন কতক্ষণ চলবে এটি আসলে দেখার বিষয়। এই ছিল আসলে সায়েন্স ল্যাবরেটরির সবশেষ অবস্থা। আমরা একটু চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী AR বাদল। বাদল, একটু বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কি অবস্থা? রফিক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শেখ রাসেল টাওয়ার এবং টিএসসির যে মাঝ বরাবর রাস্তা, এই রাস্তায় রয়েছি। এর টিএসসির ওপাশে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং শেখ রাসেল টাওয়ার থেকে শহীদ মিনার এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন। মুখোমুখি অবস্থায় থাকলেও এখন পর্যন্ত কোনো রকম সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উস্কানিমূলক কোনো ঘটনা এখানে আমরা দেখতে পাইনি। দুপক্ষ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। এর আগে বিকেলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রেখেছেন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তিনি বলেছেন যে যারা ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা যেন ক্যাম্পাসে এবং হলে অবস্থান করে এবং কোনো রকম উস্কানিতে পা না দেয়, সেই ঘোষণা দিয়ে তিনি সেখান থেকে চলে গেছেন। এরপরে কিছু ছাত্রলীগ নেতাকর্মীরা এখনও রয়েছেন, কিন্তু এখানে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রয়েছেন যেসব শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায়, তারা এখানে এই রাস্তাটি জুড়েই, শহীদ মিনার এলাকা জুড়েই তারা অবস্থান করছেন এবং তারা বলছেন তারা যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসে সরকারের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এখানে আমরা বেশ কয়েকশো শিক্ষার্থী দেখেছি তারা অবস্থান করছে এবং এই এলাকাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই এলাকার খুব কাছে হয়। এই রাস্তা দিয়ে অনেক সময় যানবাহন চলাচল করে এবং অ্যাম্বুলেন্স চলাচল করে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা চেক করে এই অ্যাম্বুলেন্স এবং রুগীবাহী যেসব গাড়ি সেগুলোকে প্রবেশ করতে দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে উত্তেজনাকর একটি পরিস্থিতি রয়েছে। ফারিয়া। ধন্যবাদ রফিক এবং বাদল আপনাদেরকে। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
গুজব ছড়িয়ে গণ অভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। রাজাকারের পক্ষ অবলম্বন। ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে বিএনপি জামায়াত। তারেক জিয়া বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা বেঁচে থাকতে হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, রাজাকারের পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যত আন্দোলন সংগ্রাম করা হোক না কেন, সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করে সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ বাংলাদেশিদের উপর পাকিস্তানির মতো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আপনারা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের আন্দোলনে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আর সময় দেওয়া যাবে না, আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে। বুধবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নয়াপল্টন এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জাহিদ রহমান, RTV, ঢাকা। চলমান কোটা আন্দোলন ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের মন্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চলমান আন্দোলনে 2 শিক্ষার্থী নিহতের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, যদিও এর সপক্ষে কোনো তথ্য দেননি তিনি। এদিকে শিক্ষার্থীরা অন্য কারো শেখানো বলি
আওড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। চলমান কোটা সংস্কার আন্দোলনে দুজনের মৃত্যুর যে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো তথ্য যাচাই না করে যুক্তরাষ্ট্রের এমন ভিত্তিহীন দাবি সহিংসতাকে আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। He made unsubstantiated claims of at least 2 deaths. ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একটি প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের জবাবে তারা অত্যন্ত হতাশ। সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভে কমপক্ষে দুজনের মৃত্যুর যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ নেই। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার স্থান নেই বলেও মন্তব্য তার। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ ওঠে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানান তারা। তবে এ সময় চলমান আন্দোলনে হামলার বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে বিক্ষোভে দুজন নিহত ও শত শত শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত। বিক্ষোভের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। বিক্ষোভে দুজন নিহত হয়েছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশে 2 জন মারা গিয়েছে, এই কথাটি সত্য নয়। ইমরুল হাসান, RTV। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তাই তারা যে দলের বা মতেরই হোক তাদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করতে হবে। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে 48 জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। মারুফ রেজা রিপোর্ট। অর্থ আর সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। দেশও হারাচ্ছে তার যোগ্য সন্তানকে। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড। চলতি বছর মাস্টার্স ও পিএইচডির জন্য বিভিন্ন বিভাগের 48 জন শিক্ষার্থী পেলেন উচ্চশিক্ষার অনন্য সুযোগ। দিক নির্দেশনামূলক বক্তব্যে মেধাবীদের অর্জিত জ্ঞান দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে, কারণ বিশ্ব পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা কারো কাছে পিছিয়ে থাকবো না। যাদের নিঃস্বার্থ আত্মত্যাগে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। আগামীতে কোনো সরকার যাতে শিক্ষাবৃত্তি বন্ধ করতে না পারে সেজন্য আলাদা ট্রাস্ট ফান্ড গঠনের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একবার অভিজ্ঞতা হয়েছে যে করার পরে থাকে না, নষ্ট করে দেয়। এর জন্য নষ্ট করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে। মারুফ রেজা, RTV, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু অ্যাপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, কোটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এখানে আদালতের বিচারের কিছু নেই। শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অধরা ইয়াসমিনের রিপোর্ট।
গেল 14 জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয়। মঙ্গলবার এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ। এ আপিলে বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পাবার পর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন করা হয়। উনি যে হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমতি দেওয়া হোক, যেটাকে লিভ টু আপিল বলা হয়, এবং আদালত শুনানি অন্তে তখন বিবেচনা করবেন আমাদের লিভ দেবেন কিনা না। আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই। এছাড়া কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রভাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই যে আন্দোলনের কথা বলছেন না, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে, ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। দেখেন এখানে কোনো উপায় নাই, অন্য যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে, আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না, করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। এদিন সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের দাবি অসাংবিধানিক, অযৌক্তিক বলে মন্তব্য করেন শিক্ষার্থীদের পক্ষে রিটকারী আইনজীবী। নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়, তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য। এদিকে রাজাকার উল্লেখ করে স্লোগান দেয় নিন্দা ও আন্দোলন প্রত্যাহার করে আদালতের আদেশের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এ আইনজীবী। 5% ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে নাই। এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। 16তম দিনের মতো আজও চলছে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন শুরুর 13 দিনের মাথায় সরকারের সাথে আলোচনায় বসেন নেতারা, তবে এখনো এ বিষয়ে কোনো সুরাহা আসেনি। সাদিক এগ্রোর ব্রাহ্মা গরু জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে নতুন করে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের টঙ্গী গাজীপুরে 137% জমি, একটি কমার্শিয়াল স্পেস ও 19টি কোম্পানির শেয়ারের সন্ধান পেয়েছে দুদক। লুটপাট আর অনিয়মের আরেক নাম ডাক বিভাগ। শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা যেন গ্রাহকের টাকা আত্মসাতের মহোৎসবে মেতেছে। সম্প্রতি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালী সহ বহু জেলায় এমন ঘটনার প্রমাণ পেয়েছে খোদ মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহীর তানোরে শতাধিক গ্রাহকের সঞ্চয়ের 55 লাখ টাকা নিয়ে পালিয়েছে পোস্টমাস্টার। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাক বিভাগের লুটপাট নিয়ে সুফিয়ান ফারাবির অনুসন্ধানী ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। কান্নায় ভেঙে পড়া এই বৃদ্ধার নাম মর্জিয়া বেউয়া। স্বামী পেশায় ছিলেন মুহুরি। কিডনি জটিলতায় 2.5 বছর আগে মারা যান তিনি। তিল তিল করে জমানো 6 লাখ টাকা স্ত্রীর জন্য সঞ্চয় করে যান তানোর উপজেলার ডাকঘরে। চরম অভাবে পড়ে স্ত্রী সেই টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার মোকসেদ আলী। স্বামীর হাতের টাকা, এটা স্বামী জমা রেখে এই স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে টাকা দিচ্ছে না, আর আমাকে দিল না। টাকা ওই তুলে লিছে, এই সপ্তাহ ওই সপ্তাহ এরকম করে ঘুরায় দিয়ে। আমার বোনের বেটা লিয়ে আসলাম, সোহেল সারোয়ার। আইসা গাওয়ারের কাছে শিকার কাছে টাকা আমি তুলে লিছি, দিয়ে দেবো। আর দেয়নি আমার টাকা। এই টাকা না হলে আমি কি করে খাবো? আমার খাওয়ার কোনো পথ নাই। গত 14 মার্চ অনেক গ্রাহক ডাকঘরে যান জমা টাকা তুলতে। তখনই জানা যায় শুধু মর্জিনা নন, অর্ধশত গ্রাহকের সঞ্চয়ের কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে পোস্টমাস্টার মোকসেদ আলী। এতে আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। আমার স্বামী দেওয়াল চাপা পড়ে মরে গেছে, পেটে বাচ্চা রেখে 5 মাসের। সে টাকা ওরা দিয়েছে 1 লাখ টাকা, 50,000 টাকা রাখা হয়েছে পোস্ট অফিসে। ওরা নিয়ে সে টাকা নিয়ে পালাইছে। একটু করে মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়ে কাজ করে আমার 90,000 টাকা হয়েছে। এখন মেয়ে টাকা আমি বিয়ে দেবো। প্রতিদিন ঘুরায় লেনদেন নেই। তো তোমার কাছে লেনদেন হলে তো আমি কি করবো? আমার টাকাটা দিলে আমার টাকাটা দেন, টাকা দেন। একদিন দিতেছে, রোজার ভিতরে যা দেখছি পালে আছে লেগেছি। খুব অসহায় মানুষ, এই আমরা নিরাপত্তার জন্য এখানে রাখিছি। আর আমার এই টাকা এইরকম
বেহাত চলে গেল, আমরা এখন পথের ভিখারি। ঘটনার পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডাক বিভাগ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন পর্যন্ত 50 থেকে 55 লাখ টাকার মতো উনি আত্মসাৎ করেছেন, সেই হিসাবটা ওনার কাছে পাওয়া গেছে। ওনাদের মতো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছেন, সাময়িকভাবে ওনাকে বরখাস্ত করেছেন। দুদকের তফসিলভুক্ত দুদক আইনের, সেই জন্য সেটা দুদকে পাঠিয়ে দিয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মনিরুজ্জামান বলেন, সনাতন পদ্ধতিতে পরিচালিত হওয়ায় ডাকঘরগুলোতে এমন ঘটনা ঘটছে। অন্যান্য জেলাতেও ঘটছে। এগুলো যে বললাম, ম্যানুয়ালি আমাদের কিছু পদ্ধতিগত ত্রুটিও আছে। ম্যানুয়ালি করার কারণে শুধুমাত্র সিঙ্গেল ল্যান্ড অফিসগুলোতে এই সমস্ত জিনিস চলমান থাকাতে, ম্যানুয়ালি কাজ করার কারণে, ক্যাশ হাতে লেনদেন করার কারণে এই সমস্যাগুলো ঘটছে। এর আগে রাজশাহীর কাটাখালী ডাকঘরের পোস্টমাস্টার হাসিনুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই মামলায় এখন সে কারাগারে রয়েছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। বাংলাদেশে নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে স্তন ক্যান্সারে, আর পুরুষরা আক্রান্ত হচ্ছে শ্বাসনালীর ক্যান্সারে। আর প্রতি লাখে 114 জন ক্যান্সার আক্রান্ত হচ্ছে। BSMMEর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা নিয়ে সর্বজন গ্রহণযোগ্য কোনো গবেষণা না থাকলেও এবার ছোট পরিসরে এগিয়ে এসেছে চিকিৎসক দলটি। বিস্তারিত দেখুন খান আলামিনের রিপোর্টে। বর্তমান বিশ্বে মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে ক্যান্সার। গ্লোবোক্যানের রিপোর্টে 2022 সালে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 1,67,256 জন, মারা গেছেন 1,16,598 জন। তবে জনসংখ্যা ভিত্তিক রেজিস্ট্রির অভাবে দেশে ক্যান্সারের সঠিক পরিস্থিতি জানা যায় না। স্বাস্থ্য অধিদপ্তর ও BSMMের অর্থায়নে পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরতেই সুপার স্পেশালাইজড হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন। প্রধান গবেষক বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার খালিকুজ্জামান বিস্তারিত ফলাফল তুলে ধরেন। জানান, কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদি, শাহেদল, আড়াইবাড়িয়া এবং গোবিন্দপুর ইউনিয়নে 2023 সালের 1 জুলাই থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। 4 ইউনিয়নের 27,787টি বাড়ির 1,16,475 জনকে এর আওতায় আনা হয়েছে, যাতে 133 জন ক্যান্সার রোগী পাওয়া যায়। এলাকাটি জেনারেলাইজ করা সহজ বলে আমরা মনে করেছি, কারণ এই এলাকাটির মধ্যে কোনো স্পেশাল কিছু নাই। যেমন কোনো রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো পাওয়ার প্ল্যান্ট নাই, কিংবা হাজারীবাগের মতো ট্যানারি নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের ধারণা হচ্ছে অন্যান্য রুরাল কমিউনিটিগুলোর মতোই এটি একটি কমিউনিটি। গবেষণায় উঠে আসে 51 থেকে 60 বছর বয়সীদের মাঝে ক্যান্সারের হার সবচেয়ে বেশি। নারীদের মধ্যে স্তন ক্যান্সারের হার সবচেয়ে বেশি 35.4%, আর পুরুষের মধ্যে শ্বাসনালী ক্যান্সারের হার সর্বোচ্চ 13.2%। ধারণা ছিল, তার বাইরে আমরা এসে দেখতে পাচ্ছি যে আমাদের স্বরনালীর এই ল্যারিংসের ক্যান্সারটাই নাম্বার 1 ক্যান্সার হচ্ছে, আমাদের খাদ্যনালীর ক্যান্সার আসছে, আমাদের ব্রেস্ট ক্যান্সার যেহেতু প্রিভ্যালেন্স অত ব্রেস্ট ক্যান্সার বেশি আসছে, যেহেতু সার্ভাইভাল বেশি লম্বা সময় আয়ু থাকার কারণে তারা একসাথে হয়ে যাচ্ছেন। গবেষকরা জানান, ক্যান্সারে আক্রান্ত 73.5% পুরুষের মধ্যে নিয়মিত ধূমপান, 41.2% পুরুষ এবং 61.5% নারী ধোঁয়াবিহীন তামাক সেবন এবং 64.7% পুরুষ ও 75.4% নারীর মধ্যে নিয়মিত পান সুপারি খাওয়ার ইতিহাস রয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। পাকিস্তানের সেনানিবাসে সন্ত্রাসী হামলায় 8 সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের 52 সেনানিবাসে এই হামলার ঘটনা ঘটে। তবে দেশটির সেনাবাহিনী এই হামলা নস্যাৎ করার দাবি জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানায়, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। এদিকে গেল সোমবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের ডোডা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 5 সেনা সদস্য। NDTV জানায়, চলতি বছরে জম্মু অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতের সেনাবাহিনীর অন্তত 48 জন সেনা সদস্য নিহত হয়েছে। এশিয়া কাপ T20 মিশনে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেয় নিগার সুলতানা জ্যোতির দল। আগামী 19 জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু নারী T20 এশিয়া কাপ। 20 জুলাই স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগ্রাসরা। এরপর 22 জুলাই থাইল্যান্ড ও 24 জুলাই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে থেকে প্রাথমিকভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার ঢাকায় একটি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন টাইগার কাপ্তান। তিনি বলেন, এই সিরিজ দিয়ে আবার সাদা পোশাকের লড়াইটা শুরু করতে চায় বাংলাদেশ। আগামী 21 আগস্ট প্রথম এবং 30 আগস্ট দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময়ও পাচ্ছে পুরো দল। তাই পাকিস্তানের মাটিকে টেস্ট সিরিজটা টাইগারদের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, যেটা আপনি বললেন যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার। প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিক মতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।